সুপ্রিয় ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সবাইকে জানাই শীতের শুভেচ্ছা। শীতের আগমনের সাথে সাথে করোনার প্রকোপ এবং সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের কিছু কিছু দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানায়। কিছু কিছু দেশে আবারও লকডাউন শুরু হয়েছে। তাই আমাদের বেশি করে সাবধান হতে হবে এবং সচেতন থাকতে হবে। সচেতনতার এবং সাবধানতা অবলম্বন করলেই আমরা এই দুর্যোগের সাথে মোকাবেলা করে যুদ্ধে জয়ী হতে পারব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি হেমকুসুম রায়, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সীতাবগঞ্জ সরকারি কলেজ, বোচাগঞ্জ, দিনাজপুর। আজকে আমার অনলাইন থার্ড ক্লাস। আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় আজকে আলোচনা করব। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে আজকের দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি কি? প্রত্যেকটি লেনদেনে দুটি পক্ষ থাকে বা হিসাব খাত জড়িত থাকে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করে, অপর পক্ষটি সুবিধা প্রদান করে। যে পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে ডেবিট বলা হয়, যে পক্ষ সুবিধা প্রদান করে তাকে ক্রেডিট বলা হয়। এ দুটি পক্ষই হিসাবের পরিভাষায় দ্বৈত সত্তা বলা হয়। যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণের মাধ্যমে একটি পক্ষকে ডেবিট করে এবং এর সমপরিমাণ অর্থ দ্বারা অপর পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়, তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। দুতরফা দাখিলা পদ্ধতি আধুনিক, বিজ্ঞানসম্মত ও নির্ভরযোগ্য একটি পদ্ধতি। 1494 খ্রিস্টাব্দে ইতালির ধর্মযাজক, গণিতশাস্ত্রবিদ দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন করেন। তার লিখিত গ্রন্থ সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা, তার এই গ্রন্থে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আমরা যে দুটি শব্দ এখন সবসময় আলোচনা করব, একটি হলো ডেবিট, অন্যটি হলো ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট কি? ডেবিট শব্দটি ল্যাটিন শব্দ ডেবিটাম থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হিসাবের বাম দিকে লেখা। ক্রেডিট শব্দটি ল্যাটিন শব্দ ক্রেডিটাম থেকে উৎপত্তি, যার শব্দ হিসাবের ডান দিকে লেখা। এখন আমরা আজকের যে মূল আলোচনা পর্ব, সেটি হলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র। হিসাবসমূহকে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং আয় ব্যয়বাচক হিসাবে ভাগ করে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মকে ডেবিট ক্রেডিটের স্বর্ণসূত্র বলা হয়, যাকে বলা হয় ডেবিট ক্রেডিটের গোল্ডেন রুলস। আমি একটু ডেবিট ক্রেডিটের নির্ণয়ের বিস্তারিত আলোচনা একটু ছকে বুঝিয়ে দিই। ছক হলো হিসাব বিজ্ঞানের শ্রেণীবিভাগ। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র জানব। আমরা এর আগের পূর্বের ক্লাসে পড়েছি হিসাব বিজ্ঞানের শ্রেণীবিভাগ। সনাতন পদ্ধতিতে হিসাব বিজ্ঞানকে 3 ভাগে ভাগ করা হয়: ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, আয় ব্যয়বাচক হিসাব। ব্যক্তিবাচকের ক্ষেত্রে ডেবিট কি হবে, সম্পত্তিবাচকের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট কি হবে এবং আয় ব্যয়বাচক হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট কি হবে, আমি সেটি আলোচনা করছি। অপরটি আয় ব্যয়বাচক হিসাব। এখন আমরা জানব ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট কি হবে। ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে লেনদেনের হিসাব খাতকে নির্ণয় করার পরে আমরা জানব যে ব্যক্তিবাচকের ক্ষেত্রে গ্রহীতা হলো ডেবিট এবং দাতা বা প্রদানকারী হবে ক্রেডিট। ব্যক্তিবাচকের ক্ষেত্রে গ্রহীতা ডেবিট, দাতা বা প্রদানকারী হবে ক্রেডিট।
সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে সম্পত্তি আসলে বা সম্পত্তি বৃদ্ধি পেলে হবে ডেবিট, সম্পত্তি চলে গেলে বা সম্পত্তি হ্রাস পেলে হবে ক্রেডিট। সম্পত্তি হিসাবের ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেলে বা সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে বা কমে গেলে হবে ক্রেডিট। এখন আছে আমাদের আয় ব্যয়বাচক হিসাব। আয় ব্যয়বাচক হিসাবের ক্ষেত্রে যাবতীয় খরচ বা ব্যয়সমূহ হবে ডেবিট এবং সকল আয় বা লাভ হবে ক্রেডিট। সকল খরচ বা ব্যয় ক্রেডিট হবে, সকল আয় বা লাভ হবে ক্রেডিট। একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। মনে করি ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ করিম, রহিম, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। করিম রহিমকে 500 টাকা প্রদান করলো। এখানে রহিম হবে গ্রহীতা এবং করিম হলো দাতা বা প্রদানকারী। সেক্ষেত্রে করিম রহিমকে 500 টাকা প্রদান করলো, অর্থাৎ রহিম হবে গ্রহীতা, রহিম হিসাব হবে ডেবিট এবং করিম প্রদান করলো, করিম হিসাব হবে ক্রেডিট। এটি ব্যক্তিবাচকের ক্ষেত্রে। সম্পত্তিবাচকের ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। এখন যদি আমরা প্রতিষ্ঠানে কোনো আসবাবপত্র বা সম্পত্তি ক্রয় করি, যেমন আসবাবপত্র ক্রয় বা যন্ত্রপাতি ক্রয়, সেক্ষেত্রে আসবাবপত্র ক্রয় করা হলে বা 5000 টাকার যদি আসবাবপত্র ক্রয় করি, তাহলে আসবাবপত্র আমাদের সম্পদ, আসবাবপত্র বৃদ্ধি পেল, সেখানে আসবাবপত্র হিসাব ডেবিট। আর আসবাবপত্র ক্রয় করার ফলে, অর্থাৎ নগদ টাকায় ক্রয় করাতে, নগদ টাকা সম্পদ, নগদ টাকা হ্রাস পেল, অর্থাৎ চলে গেল, সেক্ষেত্রে তখন নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে আমাদের লেনদেনটি হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আয় ব্যয়বাচক হিসাবের ক্ষেত্রে সকল প্রকার খরচ বা ব্যয়সমূহ হবে ডেবিট। যেমন পণ্য ক্রয় করা হলো, এক্ষেত্রে পণ্য ক্রয় হচ্ছে খরচ বা ব্যয়, সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট। আবার যখন পণ্য বিক্রয় করা হয়, তখন বিক্রয় করার ফলে আমাদের লাভ হয় বা আয় হয়, মুনাফা অর্জন হয়, সেক্ষেত্রে আয় অর্থাৎ নগদ টাকা সম্পদ বেড়ে যাবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে পণ্য ক্রয় করার ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় করার ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা আজকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্রে প্রথমেই জানলাম সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। এবার আমি আলোচনা করব আধুনিক সমীকরণ পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। লেনদেনের দ্বৈত সত্তার উপর ভিত্তি করে আধুনিক হিসাব বিজ্ঞানীরা প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের সমতা প্রকাশ করার জন্য যে গাণিতিক সূত্র প্রয়োগ করে থাকেন, তাই হলো সমীকরণ। আমি পূর্বের ক্লাসে সমীকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সমীকরণের মূল কথা হলো প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ ওই সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবি সমান হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ যত হবে, প্রতিষ্ঠানের দায় বা মালিকানা সত্ত্বর পরিমাণ সমান হবে। সমীকরণের সূত্র হলো, মূল সূত্র সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ইকুইটি। আমি এর আগেও আলোচনা করেছি ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব, এর মধ্যে 4টি উপাদান রয়েছে: মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। মূলধন, আয়, উত্তোলন, ব্যয়, এই 4টি উপাদান
আমাদের মালিকানা সত্ত্বের উপাদান। এখন আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ করব। মালিকানা সত্ত্ব সমান মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। এখন আমরা যদি আধুনিক পদ্ধতিতে লেনদেনের হিসাবের শ্রেণীবিভাগ করে থাকি, তাহলে আমাদের শুরুতে সম্পত্তি। সম্পত্তি সমান দায় সমান মূলধন, মূলধন সমান আয় সমান উত্তোলন সমান ব্যয় সমান সম্পত্তি সমান, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে ডেবিট ক্রেডিট সম্পত্তির ক্ষেত্রে ডেবিট হবে সম্পত্তি বৃদ্ধি পেলে, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। ক্রেডিট হবে সম্পত্তি হ্রাস পেলে, দায় যদি হ্রাস পায়, তাহলে দায় হ্রাস পেলে হবে ডেবিট। দায় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। মূলধন হ্রাস পেলে ডেবিট। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। আয় হ্রাস পেলে ডেবিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। উত্তোলন যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে হবে ডেবিট। উত্তোলন হ্রাস পেলে হবে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এটি আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। এখন লেনদেন সমূহ হতে আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব তা আলোচনা করব। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমি আলোচনা করছি। লেনদেনগুলো হলো মাসুদ করিম নগদ 2,50,000 টাকা নিয়ে মূলধন হিসেবে কারবারে নিয়ে আসলেন। অর্থাৎ মাসুদ করিম 2,50,000 টাকা নিয়ে কারবার শুরু করলেন বা আরম্ভ করলেন। দ্বিতীয় হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 60,000 টাকা। তৃতীয় হচ্ছে ধারে পণ্য ক্রয়ে 5,000 টাকা। চতুর্থ চম্পার নিকট ধারে পণ্য বিক্রয়। আমি ছক আকারে বিস্তারিত আলোচনা করছি। ছকের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি লেনদেনগুলোকে সনাতন পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব এবং ব্যাখ্যা করব। এক, ক্রমিক নং হিসাব খাত ডেবিট ক্রেডিট। হিসাব খাত ডেবিট ক্রেডিট এবং এখানে সনাতন পদ্ধতি ও আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা। ক্রমিক নং
হিসাব খাত ডেবিট ক্রেডিট ব্যাখ্যা আধুনিক পদ্ধতি সনাতন পদ্ধতি। আমাদের প্রথম লেনদেনটি ছিল মাসুদ করিম নগদ 2,50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন। এখানে আমাদের হিসাব খাত আগে নির্ণয় করব। হিসাব খাত মানে দুটি পক্ষ আগে নির্ণয় করি। একটি হলো নগদান হিসাব, অন্যটি হলো মূলধন হিসাব। এখানে নগদান হিসাব সম্পত্তি, মাসুদ করিম টাকা ব্যবসায় নিয়ে আসলেন, অর্থাৎ নগদ টাকা সম্পদ স্বরূপ সম্পত্তি বৃদ্ধি পেল, এখানে নগদান হিসাব ডেবিট। আর মূলধন হিসাব হবে ক্রেডিট। এখানে সনাতন পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতি যদি আমরা আলোচনা করি বা বিশ্লেষণ ব্যাখ্যা করি, সেক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, অর্থাৎ মূলধন বেড়ে গেলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব বেড়ে যাওয়াতে মূলধন ক্রেডিট এবং নগদ সম্পত্তি বৃদ্ধি পাওয়াতে নগদান হিসাব ডেবিট। সনাতন পদ্ধতিতে নগদান হিসাব সম্পত্তি বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট, নগদান হিসাব ডেবিট, এবং মূলধন অর্থাৎ মালিক সুবিধা প্রদান করেছেন বলে মূলধন হিসাব হবে ক্রেডিট। শুরুতেই আমরা জেনেছি যে প্রদানকারী ক্রেডিট হয়, গ্রহীতা ডেবিট, প্রদানকারী ক্রেডিট। তাই প্রথম লেনদেনটি ছিল আমাদের মাসুদ করিম নগদ 2,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। সেক্ষেত্রে আমাদের লেনদেন হবে বা হিসাব খাতটি নির্ণয় করলে নগদান হিসাব ডেবিট 2,50,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 2,50,000 টাকা। আমি পূর্বেই বলেছি যে ডেবিটের সমপরিমাণ টাকা ক্রেডিট হবে, ডেবিটের সমপরিমাণ টাকাই ক্রেডিট হবে। এখানে আধুনিক পদ্ধতিতে বিস্তারিতভাবে লিখতে গেলে সময় লাগবে অনেক, তাই আমি বলে দিচ্ছি। আধুনিক পদ্ধতিতে নগদান হিসাব সম্পত্তি সেভাবে আমরা ব্যাখ্যা করব যে নগদ সম্পত্তি বৃদ্ধি পাওয়াতে নগদান হিসাব ডেবিট এবং মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়াতে মূলধন হিসাব ক্রেডিট। সনাতন পদ্ধতিতে সম্পত্তি বৃদ্ধি পাওয়াতে সম্পত্তি ডেবিট এবং মালিক সুবিধা প্রদান করাতে মূলধন হিসাব হবে ক্রেডিট। দ্বিতীয় লেনদেন হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে ব্যাংক বেড়ে যাওয়ায় ব্যাংক হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ ব্যাংক এখানে গ্রহীতা অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, এবং ব্যাংকে জমা দেওয়া হলো অর্থাৎ নগদ টাকা জমা দেওয়া হলো, নগদ টাকা চলে যাওয়াতে সম্পত্তি চলে যাওয়াতে নগদান হিসাব হবে ক্রেডিট। তাই দ্বিতীয় লেনদেনটি হবে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 60,000 টাকা। ব্যাখ্যাটা ঠিক আমরা আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে সুন্দরভাবে ব্যাখ্যা লিখব। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের সম্পত্তি অর্থাৎ ব্যাংক সম্পত্তি, এবং ব্যাংকে যদি আমি ব্যক্তিবাচক হিসাবও ধরি, ব্যাংক ব্যক্তিবাচক হিসেবে ধরলে অর্থাৎ সনাতন পদ্ধতিতে ব্যাংক গ্রহীতা, সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট, এবং নগদান হিসাব সম্পত্তি হ্রাস পাওয়ায় নগদান হিসাব ক্রেডিট, এবং আধুনিক পদ্ধতিতে ব্যাংক সম্পত্তি বেড়ে যাওয়াতে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব হ্রাস পাওয়াতে বা কমে যাওয়াতে নগদান হিসাব ক্রেডিট। তৃতীয় লেনদেনই হচ্ছে ধারে পণ্য ক্রয় 5,000 টাকা। এখানে ধারে পণ্য ক্রয় করাতে আমাদের পাওনাদার বৃদ্ধি পায় বা প্রদেয় হিসাব
বৃদ্ধি পায়। প্রদেয় অর্থাৎ দায়, দায় বেড়ে গেলে আমাদের একটু আগেই আমরা সূত্র অনুযায়ী দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। সেক্ষেত্রে পণ্য ক্রয় হচ্ছে আমাদের যাবতীয় খরচ বা ব্যয় হবে ডেবিট, এবং দায় বৃদ্ধি পাওয়াতে প্রদেয় হিসাব হবে ক্রেডিট। এখানে আমরা 3 নম্বরে পণ্য ক্রয় হিসাব ডেবিট, পণ্য ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট এক্ষেত্রে পণ্য ক্রয় অর্থাৎ যাবতীয় খরচ এবং ব্যয় হবে ডেবিট। প্রদেয় হিসাব হলো পাওনাদার বা প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পাওয়াতে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়েছে, তাই প্রদেয় হিসাব হবে ক্রেডিট। 4 নম্বর লেনদেন চম্পার নিকট ধারে পণ্য বিক্রয়। চম্পার নিকট ধারে পণ্য বিক্রয়, এখানে ধারে পণ্য বিক্রয় করাতে প্রাপ্য হিসেবে সৃষ্টি হয়েছে। আর চম্পা অর্থাৎ যখনই আমাদের লেনদেনে নাম উল্লেখ থাকবে তখনই আমরা সেই লেনদেনটিকে ধারে মনে করব। যদি নগদে লেনদেন হয়ে থাকে তাহলে নগদ কথা উল্লেখ থাকবে, আর যদি নাম থেকে থাকে তাহলে উক্ত লেনদেনটি অবশ্যই ধারে। তাই এখানে চম্পার নিকট ধারে পণ্য বিক্রয় অর্থাৎ চম্পা হলো প্রাপ্য হিসাব। এখানে পূর্বের লেনদেনে ধারে পণ্য ক্রয় ছিল 5,000 টাকা, 5,000 টাকা। 4 নম্বর চম্পার নিকট ধারে পণ্য বিক্রয়, এখানে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে টাকার পরিমাণ হলো 50,000 টাকা। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 50,000 টাকা। এক্ষেত্রে প্রাপ্য হিসাব অর্থাৎ আমাদের প্রাপ্য হিসাব হলো সম্পদ। প্রাপ্য হিসাব মানে প্রাপ্য মানে আমরা টাকা পাবো, প্রাপ্য হচ্ছে আমরা যে কোনো সময়ে সেই টাকাটা পাবো, সেটি আমাদের সম্পদ। তাই প্রাপ্য হিসাব সম্পত্তি বেড়ে যাওয়াতে আমাদের ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, এবং বিক্রয় হওয়াতে আমাদের আয় বেড়ে যাবে এবং লাভ বা মুনাফা অর্জন হয় বা আমাদের নগদ টাকা আসে, যার কারণে বিক্রয় হিসাব হলো ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা সুন্দরভাবে আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে ব্যাখ্যা লিখব। প্রশ্নে আমাদের এরকম থাকতে পারে যে নিম্নোক্ত লেনদেনগুলো হতে আধুনিক পদ্ধতিতে এবং সনাতন পদ্ধতিতে কারণসহ হিসাবের শ্রেণীবিভাগ দেখাও এবং কারণসহ ব্যাখ্যা দেখাও। সেক্ষেত্রে তখন আমরা এভাবে আমাদের পরীক্ষার খাতায় অঙ্ক করব। এখন আমি একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে একটি অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটি হলো মিস্টার মিথুন একজন ব্যবসায়ী। 2017 সালের অক্টোবর মাসে তার ব্যবসায়ের লেনদেন ছিল নিম্নরূপ: অক্টোবর 1 মূলধন বাবদ বিনিয়োগ 2,50,000 টাকা। অক্টোবর 5 সাজু অ্যান্ড কোংকে 50,000 টাকার পণ্য ফরমায়েশ দেওয়া হলো। অক্টোবর 8 হাদির নিকট হতে ধারে ক্রয় 50,000 টাকা। অক্টোবর 11 মাসিক 7,000 টাকা বেতনে একজন বিক্রয়কর্মী নিয়োগ করা হলো। অক্টোবর 18 শিলার নিকট ধারে বিক্রয় 15,000 টাকা। অক্টোবর 25 নগদে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। অক্টোবর 30 নগদে পণ্য বিক্রয় 17,000 টাকা। নগদে পণ্য বিক্রয় 17,000 টাকা। অক্টোবর 31 ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 7,000 টাকা। আমি প্রথমের ক্লাসে তোমাদের প্রশ্নপত্রের ধারা সম্পর্কে বলেছিলাম যে আমাদের প্রশ্নে 3টি অংশ থাকবে, একটি ক, একটি খ এবং একটি গ। ক প্রশ্নের মান থাকবে 2, খ প্রশ্নে এবং গ প্রশ্নে 4 করে 8। এখানে আমাদের এই অঙ্কে লেনদেনগুলো হতে ক নম্বরে বলেছে জনাব মিথুনের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে হবে। স্বত্বাধিকার অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। এখন আমরা ক জনাব
মিথুনের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করব। স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে স্বত্বাধিকারের সূত্র কী। স্বত্বাধিকারের পরিমাণ জানতে গেলে স্বত্বাধিকারের সূত্র জানতে হবে। সূত্রটি আমি মালিকানা সত্ত্বের পরিমাণের সূত্রটি আমি বোর্ডে লিখে দিচ্ছি। অর্থাৎ মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের সূত্র হচ্ছে মূলধন যোগ আয় যোগ মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের সূত্র। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে জনাব মিথুনের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় অর্থাৎ মালিকানা সত্ত্ব সূত্র হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এখন আমরা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করব। শুরুতে অক্টোবর 1 তারিখে মূলধন বাবদ বিনিয়োগ ছিল। তাহলে মূলধন হলো আমাদের 2,01,000 তারিখের অক্টোবর 1 মূলধন 2,50,000 টাকা। 2,50,000 টাকা। অক্টোবর 8 তারিখে ছিল আমাদের হাতের নিকট হতে ধারে পণ্য ক্রয়, অর্থাৎ ক্রয় মানে ব্যয়। এই যে ব্যয় আমাদের ধারে পণ্য ক্রয়, ব্যয় বাদ যাবে, ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা, 2,00,000 টাকা। নেক্সট তারিখে অক্টোবর 18 তারিখে ধারে বিক্রয়, এখানে ধারে বিক্রয় যোগ ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসেবে সৃষ্টি হয় এবং ধারে বিক্রয়ে মুনাফা বৃদ্ধি পায়, তাই যোগ 15,000 টাকা। ধারে বিক্রয়ের টাকার পরিমাণ ছিল 15,000 টাকা, তাহলে এখানে আমাদের 2,15,000 টাকা। অক্টোবর 30 তারিখে আমরা যোগ করছি আবার নগদ বিক্রয় ছিল আমাদের 17,000 টাকা, তাহলে 2,32,000 টাকা। এখন আমাদের অক্টোবর 31 তারিখে ছিল মালিকের নগদ উত্তোলন বিয়োগ দেব। উত্তোলন ছিল 7,000 টাকা। 7,000 টাকা, 2,25,000 টাকা। এটি হলো আমাদের মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বের হলো আমাদের 2,25,000 টাকা। করণীয় খতে আমাদের বলেছে যে সকল ঘটনা লেনদেন তা চিহ্নিত করে আধুনিক পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। এখন উপরোক্ত লেনদেনগুলো, যে প্রশ্নটি আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো পড়ে তোমরা বুঝতে পারবে কোনগুলো লেনদেন। যেহেতু আমি পূর্বে লেনদেন সম্পর্কে আলোচনা করেছি, ঘটনা এবং লেনদেন কি, অর্থের সাথে সম্পৃক্ত যে সমস্ত লেনদেন যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তা হবে লেনদেন। তো যেই লেনদেনগুলো অর্থের প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেগুলো লেনদেন হিসেবে চিহ্নিত করে সুন্দরভাবে ব্যাখ্যা লিখে দিবে। তারপরে আমাদের গ নম্বরে যেটা বলেছে, হিসাব সমীকরণের উপাদানের উপর লেনদেনের প্রভাব বিস্তারিতভাবে দেখাও। অর্থাৎ হিসাব সমীকরণের যে কয়টি উপাদান রয়েছে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই লেনদেনগুলোর দ্বারা
এই যে উপাদানগুলোর প্রভাব, অর্থাৎ কোন লেনদেনটির ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, কোন লেনদেনটির ফলে সম্পদ হ্রাস পেয়েছে, কোন লেনদেনটির ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে, এগুলো আমাদের সমীকরণের সূত্র আকারে ছকের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের গ নম্বর প্রশ্নে যে ছিল, হিসাব সমীকরণের উপাদানের উপর লেনদেনের প্রভাব বিস্তারিতভাবে দেখাও। সেক্ষেত্রে আমরা অঙ্ক করার সময় আমরা ছক টানব, তারিখ এবং প্রত্যেকটি লেনদেন পড়ে দেখব আমাদের এই সবগুলো লেনদেনের মধ্যে সম্পদ কয়টি রয়েছে, অর্থাৎ কোন কোন সম্পদ এসেছে এবং কোন কোন সম্পদ চলে গিয়েছে, অর্থাৎ যে কয়টি সম্পদ নিয়ে আমাদের লেনদেনে যে কয়টি সম্পদ থাকবে সেই কয়টির সম্পদের আমাদের ঘর কাটতে হবে। এবং দায় ও মালিকানা সত্ত্বে যদি প্রদেয় হিসাব থেকে থাকে তাহলে প্রদেয় হিসাবের ঘর এবং মূলধন হিসাবের ঘর কাটব এবং আমরা মন্তব্যের একটি ঘর রাখব। আমাদের প্রথম লেনদেনে অর্থাৎ অক্টোবর 1-এ বলেছে মূলধন বাবদ বিনিয়োগ। মূলধন বাবদ বিনিয়োগ, এখানে আমাদের লেনদেনটি অর্থাৎ বিনিয়োগ, মূলধন বাবদ বিনিয়োগ 2,50,000 টাকা নগদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে। তাই আমরা এখানে তারিখ অনুযায়ী 2016 অক্টোবর 1 এখানে আমরা লিখব নগদের টাকা 2,50,000 নগদ টাকা বেড়েছে এবং মূলধনে লিখব আমরা মূলধন 2,50,000 টাকা। তাহলে আমাদের নগদ বেড়ে গেল, নগদ টাকার সাথে 2,50,000 টাকা নগদের ঘরে লিখলাম এবং মালিকানা সত্ত্বের মূলধন বেড়ে যাওয়াতে 2,50,000 টাকা মূলধনের ঘরে লিখলাম। দ্বিতীয় লেনদেনটি হলো আমাদের সাজু অ্যান্ড কোংকে 50,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো। এখানে কিন্তু ফরমাইশ দেওয়া হয়েছে, অর্থাৎ এটি লেনদেন নয়, ঘটনা কিন্তু লেনদেন নয়, যার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। 8 তারিখে হাদির নিকট হতে ধারে পণ্য ক্রয়। হাদির নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা পণ্য ক্রয়, অর্থাৎ ক্রয় মানে আমাদের মূলধন কমে যাবে এবং নগদ টাকা কমে যাবে। পণ্য ক্রয় করাতে নগদ টাকা কমে যায় এবং মূলধন কমে যায়। তাই আমরা 8 তারিখে 50,000 টাকা মাইনাস চিহ্ন, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে নগদ 2,50,000 টাকা থেকে পরের পণ্য ক্রয় 50,000 টাকা মাইনাস করব এবং এখানে মূলধনের এখান থেকে 50,000 টাকা পণ্য ক্রয় করায় 50,000 টাকা মাইনাস করব। আমাদের উদ্বৃত্ত দাঁড়াবে এখন 2,00,000 টাকা। 2,00,000 টাকা। এই সমীকরণের সূত্র অনুযায়ী অঙ্ক করে আমরা বুঝতে পারছি যে সম্পদের পরিমাণ 2,00,000 টাকা সমান আমাদের দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণও 2,00,000 টাকা। অর্থাৎ সমীকরণের সূত্র হলো সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বের সমতা প্রকাশ করা। সম্পদের পরিমাণ যত হবে দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণও ঠিক সমানই হবে। নেক্সট লেনদেনে আমাদের 18 তারিখে শিলার নিকট ধারে পণ্য বিক্রয়। শিলার নিকট ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় করাতে প্রাপ্য হিসেবের সৃষ্টি হয়েছে। তাহলে প্রাপ্য হিসাব হলো আমাদের সম্পদ। প্রাপ্য হিসেবে সৃষ্টি হয়েছে, প্রাপ্য হিসেব বেড়ে যাবে এবং ধারে পণ্য ক্রয় করাতে ধারে পণ্য বিক্রয় করাতে আমাদের আয় বেড়েছে। আয় অর্থাৎ মূলধন আমাদের বেড়ে যাবে। তাহলে এখানে আমাদের পরবর্তী
লেনদেন 18 তারিখে শিলা নিকট ধারে বিক্রয়। আমি পূর্বেই বলেছি যখনই নাম থাকবে তখন ধারে বিক্রয় হলে প্রাপ্য হিসাব বেড়ে যায়। প্রাপ্য হিসাব 15,000 টাকা, 15,000 টাকা বেড়ে গেল এবং মূলধন আমাদের বিক্রয় করাতে 15,000 টাকা মূলধন বেড়ে গেল, অর্থাৎ লাভ, আয় বেড়েছে 15,000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স বা উদ্বৃত্ত বের হবে 2,15,000 টাকা এবং এখানেও 2,15,000 টাকা। আমাদের বাম পাশের সম্পদ এবং ডান পাশের দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সমান। এখানে মন্তব্যর ঘরে আমরা পূর্বে মূলধন লিখব, এখানে বিক্রয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, পরবর্তী যে লেনদেনগুলো রয়েছে সেগুলো তোমরা সূত্র অনুযায়ী সুন্দরভাবে উপস্থাপন করবে, অর্থাৎ প্রত্যেকটি লেনদেনের হিসাব খাত নির্ণয় করে দুটি পক্ষ নির্ণয় করে কোনটি ডেবিট কোনটি ক্রেডিট নির্ণয় করে সুন্দরভাবে সমীকরণের সূত্র হিসেবে আমরা ছক আকারে অঙ্কটি সম্পন্ন করতে পারবো। আর আরেকটু বলে দিই, আমার এই যে হিসাব বিজ্ঞানের বই, এটি হচ্ছে প্রফেসর দীপক কুমার নাগের পুঁথিনিলয় প্রকাশনীর বই। এখানে তোমাদের আমি যে অঙ্কটি করালাম সেটি হলো সৃজনশীল ব্যবহারিক উদাহরণ ও সমাধানের প্রথম উদাহরণটি থেকে তোমাদের আমি অঙ্কটি করে দিলাম এবং বাকিটুকু তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। আমি অঙ্কটি পূর্বেই তুলে দিয়েছি বোর্ডে, দেখে দেখে পরবর্তী লেনদেনগুলো তোমরা করতে পারবে আশা করছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এ পর্যন্তই ক্লাস। পরবর্তীতে আমি সমীকরণ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, কারণ সমীকরণ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সমীকরণ সম্পর্কে স্পষ্ট ধারণা না পেলে পরবর্তী অধ্যায়গুলো তোমরা বুঝতে পারবে না। তাই পরবর্তী ক্লাসে তোমাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আজকে এই পর্যন্তই ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।